নমস্কার। নমস্কার। অদ্রিত, হুম, তুমি প্রণাম নেবেন। একদম তুমি খুব ভালো থাকবে। ভালো রেজাল্ট করেছো, রাজ্যের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছো। তুমি আরো খুব বড় হও, খুব ভালো থাকবে। পুরো হ্যাঁ, থ্যাংক ইউ পশ্চিমবঙ্গের স্যার। মানুষ তোমার জন্য গর্বিত। আমি কয়েকদিনের মধ্যে ডাকবো সচিবালয়ে, তোমাদেরকে সম্বর্ধিত করবো। খুব ভালো থাকবে। তোমার বাবাকে দাও, বাবা মা মাকে। কথা বলো। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। একদম। আপনার ছেলে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে গর্বিত করেছে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে, এখন শিক্ষা দপ্তর আমার কাছে আছে, আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং স্বামীজির মন্ত্র চরৈবতী চরৈবতী বলে আপনার ছেলে আরো আরো বড় হোক এবং মানুষের আপনাদের জন্য সকলের করুক, আশীর্বাদ। সমাজের জন্য করুক, আমাদের রাজ্যের জন্য করুক, রাষ্ট্রবাদের জন্য করুক। আমি একদিন ওকে ডাকছি আমাদের সচিবালয়ে, সেখানে ওকে সম্বর্ধিত করব। খুব ভালো থ্যাংক থাকবে, ইউ। খুব ভালো থাকবে। হ্যাঁ। দিদিকে দেন, আপনার মিসেসকে। দিদি নমস্কার, নমস্কার, নমস্কার। নমস্কার। আপনার সুপুত্রের জন্য আমরা এবং পশ্চিমবঙ্গের সবাই গর্বিত। খুব ভালো থাকবেন দিদি। আশীর্বাদ করুন, আশীর্বাদ একদম। করবেন, ও যেন ভালো থাকে, ভালো মনের মানুষ হয়। ভগবানের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ এবং স্বামী বিবেকানন্দের আশীর্বাদ ওর উপর বর্ষিত হোক। নমস্কার। দারুণ রেজাল্ট হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পশ্চিমবঙ্গ সরকার, আমরা সবাই, পশ্চিমবঙ্গের সবাই গর্বিত। অনেক ধন্যবাদ। তুমি খুব ভালো থাকো, তুমি খুব ভালো থাকো। একদম। তোমাকে আমি কয়েকদিনের মধ্যে সচিবালয়ে ডাকবো, অফিসাররা তোমাকে নিয়ে আসবে, আমি তোমাকে সাক্ষাতে সম্বর্ধিত করব। দর্শক, আজকে এইচএসের রেজাল্ট আউট হয়েছে। তো তারপরে যারা কৃতী টপার মানে মানে মেরিট লিস্টে যারা সামনের দিকে আছেন তাদের সঙ্গে কথা বলেছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আমি আরও অনেক সব বক্তব্য শুনছিলাম অন্যান্য মিডিয়াতে, যারা সব আছেন গার্জেন, তারা এবার কিন্তু অনেক কথা বলেছেন নতুন সরকারের উদ্দেশ্যে, যে শিক্ষার হাল পুরোপুরি ভেঙে গেছে, সব ঠিক করতে হবে, শিক্ষক শিক্ষিকা নেই, সেটা আমরাও কোথাও ফিল করি। ছাদ ভেঙে পড়ছে, সব ঠিক করতে হবে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনেক কথা তারা বলেছেন এবং মুখ্যমন্ত্রীও তো আশ্বাস দিয়ে চলেছেন যে সব নতুন করে গড়ব। তো যাই হোক, আজকে উচ্চ মাধ্যমিকের এই রেজাল্ট আউট হয়েছে, যেটাকে ঘিরে আমাদেরও একটা সময় বিরাট একটা ব্যাপার ছিল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, আমরা টিভির সামনে বসে থাকতাম, তারপরে কে কী বলছেন শুনতাম, আগ্রহ ছিল। কিন্তু দর্শক, এখন আমি যে জন্যে এটা নিয়ে আরও একটু কারণে চর্চাতে এলাম, সেটা হচ্ছে আমি মেরিট লিস্টটা দেখছিলাম, টপ 10 যেটা। তো সেখানে দেখলাম মোট 64 জন 10-এর মধ্যে, প্রথম 10। কিন্তু এই 64 জনের মধ্যে আমার জাত ভাই, শুনতে খারাপ লাগছে হয়তো আপনাদের, আমি তবু বলছি কথাটা, মুসলিম কমিউনিটি তার 5 জন, মানে 59 জন অন্য, মুসলিম কমিউনিটির 5 জন। আমি কেন এই সংখ্যাটা বলছি, কেনই বা হিন্দু মুসলিম নিরিখে বিচার করছি বা ভাবছি, হয়তো খারাপ ভাবেন আপনারা, খারাপ ভাবার কিছু নেই। আমরা একটা অ্যাঙ্গেলে ভাবছি যেটা ভাবা দরকার এবং ভাবানো দরকার। সেই জন্যে দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে মুসলিম কমিউনিটি কত পার্সেন্ট? যদিও সেন্সাস তো অনেক দিন হয়নি, সে 11, তাও মোটামুটি 35 বা তারও বেশি। কত ডেমোগ্রাফি তো চেঞ্জ হয়ে গেছে, বলা হচ্ছে কোথায় ঠেকবে কথাটা জানি না। কিন্তু সেই পার্সেন্টেজ অনুযায়ী যখন শিক্ষার দিক দিয়ে আমরা দেখছি আজকে রেজাল্ট আউট হয়েছে, দেখুন সবাই যে র্যাঙ্ক করবেন সেটা না, কিন্তু র্যাঙ্কেই তো এরকম যেমন দেখছেন তফাতটা, এমনি ওভারঅল রেজাল্টটাও কিন্তু এইরকমই তফাত। যে যার এলাকায় দেখে নেবেন মুসলিম কমিউনিটির ছেলেরা কত কী রেজাল্ট করেছেন। কেউ হয়তো বলবেন যে সবাই কি র্যাঙ্কে আসবেন, কিন্তু র্যাঙ্কে যেমন সবাই আসেননি, যেমন দেখছেন 64 জনের মধ্যে 5 জন, ওভারঅল যদি রেজাল্ট দেখেন সেখানেও এর থেকেও খারাপ হতে পারে। যে এখানে র্যাঙ্কে নেই কিন্তু ওদিকে বিরাট রেজাল্ট, ওভারঅল অ্যাভারেজ, সেটাও না। তো আমি দর্শক যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মুসলিম কমিউনিটি যেখানে এত, কিন্তু শিক্ষার দিক দিয়ে যখন আমরা দেখতে যাচ্ছি সেখানে কেন এইরকম, অথচ এই কমিউনিটির ভোটের ওপরেই কিন্তু ওই সরকারটা ছিল যেটা বারবার ফিরে আসছিল। তো তাহলে দিদিমণি কী করেছেন আমাদের জন্যে? কি করেছেন? ওই গুন্ডা দুষ্কৃতি, হ্যাঁ, সেদিক দিয়ে কিন্তু আমাদের ছেলেরা 1 নম্বরে।
সেখানে এই হিন্দু ছেলেরা পাত্তা পাবেন না, সেখানে কিন্তু 1 নম্বরে। কিন্তু যখনই প্রকৃত শিক্ষা, আধুনিক শিক্ষার বিষয়টা আসছে, সেখানেই কেন আমরা এইরকম দেখছি? হ্যাঁ, ভাববার ব্যাপার আছে। আমি এই নিয়ে একটু চর্চা করব। আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি, যিনি শিক্ষা নিয়ে অনেক লড়াই করেছেন। আপনারা জানেন পদ্মশ্রী কাজী মাসুমা আক্তার, উনি সেই ওনার লড়াইও মনে আছে। দেশের ব্যাপারে অনেক 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 কিছু করার চেষ্টা করেছেন এবং শিক্ষা নিয়ে অনেক কাজ করেছেন। আমার সঙ্গে অনলাইনে রয়েছেন। কাজী মাসুম আক্তার সাহেব, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। আজকের দিনে আপনার কাছে একটা বড় দিন, কারণ আজকে রাজ্য সরকার একটা ঘোষণা করেছে বিজ্ঞপ্তি দিয়ে যে বন্দে মাতরম গাইতে হবে, বলতে হবে সব জায়গাতে, প্রতিষ্ঠানে। এটা আপনিও এই ধরনের বিষয়ে অনেক লড়াই করেছেন, ফলে আপনার কাছে এটা নিয়ে হয়তো অনেক কিছু বলার থাকবে। কিন্তু আমি যেটা দিয়ে শুরু করলাম আক্তার সাহেব, চোখটা খোলার জন্য মুসলিম কমিউনিটির বিশেষ করে, যে আমরা যখনই দেখি কেউ ধরা পড়লো, কোথায় গন্ডা, কোথাও চোর, কোথাও ডাকাত, কোথাও খুনি, দেখি আমার জাত ভাইয়াদের নাম সব সামনে চলে এসছে। আর যখনই শিক্ষার রেজাল্ট আউট হচ্ছে, যখন দেখছি যে মেরিট লিস্ট ইত্যাদি, সেখানে তো আমরা নিচের দিকে। কেন এটা আপনি কি ব্যাখ্যা দেবেন? দেখুন, একটা জাতি তাদের উন্নয়নের মানদণ্ড কোনটা সেটা এখনো বুঝে উঠতে পারলো না। তারা বুঝলো না কোন মুদ্রা নিয়ে তারা জীবনে লড়াই করবে, বাঁচবে, বুঝে উঠতে পারলো না। সবচেয়ে মৌলিক প্রশ্ন এটা। শিক্ষা, চাকরি, অর্থ, সামর্থ্য, স্বাস্থ্য, ক্ষমতায়ন, মর্যাদা, তার ধারে কাছ দিয়ে এরা যায় না। ছেলে খেলা হয়েছে একটা জাতি। এরা ঝগড়া করে কি নিয়ে? এদের লক্ষ্য কোনটা দেখতে হবে। এটা সমাজের যারা মাতব্বর, তাদের লক্ষ্য কোনটা। আমি আগেই বলেছি তোমার চ্যানেলে বারবার করে, যে 15 বছর ধরে অন্তত, তার আগে বাম আমলও প্রায় তাই ছিল, দুটো তন্ত্র ছিল। ধর্মতন্ত্র একদিকে, মোল্লাতন্ত্র, ধর্মতন্ত্র, আর হচ্ছে গুন্ডাতন্ত্র, মাতব্বরতন্ত্র। মধ্যিখানে শিক্ষিত মধ্যবিত্ত সেকশন, যারা জাতিকে পথ দেখাবে, মত দেখাবে, আদর্শ দেখাবে, তারা নিষ্পেষিত হয়েছিল, তাদের গলা টিপে মারা হচ্ছিল। এরা কি নিয়ে লড়াই করতো? গোল টুপি না লম্বা টুপি? আলিয়া ইউনিভার্সিটির মধ্যিখানে মাদ্রাসা শব্দ থাকবে কি থাকবে না, লড়াইয়ের প্রতিপাদ্য বিষয়। মানে আলিয়া মাদ্রাসাটা উঠে যাচ্ছে, সেটা দুর্নীতির আগ্রা, পড়াশোনার মান তলানিতে, এসব নিয়ে চিন্তা নেই। ওই মাদ্রাসা শব্দটা আছে কিনা। আর কতগুলো খারিজি মাদ্রাসা হলো, সেখানে কতগুলো আরবি ফার্সি শেখানো হলো, কতগুলো মৌলবি দেওয়া হলো, এইটা নিয়ে ঝগড়া। আর ঝগড়া কি রেড রোডে নামাজ পড়তে দিল কিনা, রেড রোডে ওই প্রকাশ্য রাস্তায় নামাজ পড়তে দিল কিনা, অথবা কবরটা ঘিরে দিল কিনা, অথবা হজ হাউসটা তৈরি করে দিল কিনা, অথবা ইমাম বাতিলরা দিল কিনা, অথবা নির্বিচারে গোহত্যা করতে দিল কিনা। যে জাতির মূল্যায়নটা এইটা দিয়ে নির্ধারিত হয়। কোথায় পীর আছে, পীরের কাছে সিন্নি নিয়ে যাবে, দরগায় যাবে, কিচ্ছু বোঝে না, জানে না, কিচ্ছু না। আর পদলেহন করবে, আর ওয়াকাফটা লুট করবে। নেতা হয় কেন? ওয়াকা লুট করে, ওয়াকা লুট করার জন্য। এবার বাকিদের পেটে খিদে, চাকরি নেই, বাকরি নেই, তারা চোর, চিটিং বা ছ্যাচোর। আমাদের ঘরের বোনেরা, তাদের স্থান কোথায়? একটা বড় অংশের স্থান পতিতালয়। তার নাম ভাঙিয়ে ওখানে জীবনযাপন করছে, উপায় নেই। তাদেরকে শ্রদ্ধা করছি, আমি অশ্রদ্ধা করছি না, কিন্তু এমনটি হলো কেন? জেলখানাতে এমন কেন? আমরা ভর্তি কেন? সরকারি হসপিটালে, যেখানে এত খারাপ অবস্থা, সবচেয়ে নির্মম অত্যাচারের বলি বেশি কারা? দলিতরা, মুসলমানরা। উপায় নেই, খাবার নেই, অন্ন নেই, বাসস্থান নেই, কিচ্ছু নেই। একটা ভূক্ষ জাতি, যাদেরকে লাঠিয়াল হিসাবে সবাই ব্যবহার করেছে, ছেলে খেলা করেছে, সরল সাদাসিধে বিপদগামী বিভ্রান্ত করা একটা জাতি। সেই জাতির লোক পরীক্ষা দিতে গেছে। তারা তো মাদ্রাসায় পড়বে, তারা হাই স্কুলে পড়বে কেন? তারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা বেশি করে যাবে কেন? গেলেও তাদের মান উন্নত হবে কেন? আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলি, মুসলমানরা বাস করে কোথায়? মুসলিম কনসেন্ট্রেট এরিয়া কোনটা? মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর। পার লাখ পিছু জনসংখ্যা পিছু, পার লাখ ছাত্রছাত্রী পিছু বা জনসংখ্যা পিছু, স্কুল কলেজের সংখ্যা, বিশেষ করে স্কুলের সংখ্যা সবচেয়ে কম হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর। এটা স্ট্যাটিস্টিক বলছে। বাম আমল থেকেই চক্রান্ত হয়েছে। এই চক্রান্তের বলি হয়েছে মুসলমানরা। কেউ এটাকে ইস্যু করেনি, কোনোদিন মুদ্রা করেনি, এটা নিয়ে কোনোদিন ভোট হয়নি। শুনেছো এটা নিয়ে ভোট হয়েছে? যেখানে স্কুল কলেজ কম, আবার স্কুল কলেজ থাকলেও তার পরিকাঠামো কম। আমি মুসলিম ওরিয়েন্টেড জায়গায় কলেজ, যেমন ঢোলা মহাবিদ্যালয়, একটা সময় ছিল একটি মাত্র অধ্যাপক পারমানেন্ট, শুধু প্রিন্সিপাল, বাকি সব পার্ট টাইমার। কিচ্ছু নেই। মানে কলেজ আছে, স্কুল আছে, পরিকাঠামো নেই। রাস্তা আছে,
রাস্তা পাকা নয়, রাস্তা বাঁধানো নয়, এমনকি ওই বিদ্যুৎ গিয়ে পৌঁছায়নি বস্তি এলাকাতে, এখন একটু পৌঁছেছে আপাতত। আমার বক্তব্য, পড়াশোনার মান হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, তার জন্য পরিবেশ খুব গুরুত্বপূর্ণ বিষয়। শুভেন্দু অধিকারীজিকে আপনি একটা স্যালুট জানাচ্ছি, অন্তত এই এই যে সাউন্ড কন্ট্রোল করার জন্য একটা অর্ডার পাস করেছে, যে পার্টিকুলার 65 ডেসিবেলের ঊর্ধ্বে আওয়াজ সর্বত্র করা যাবে না। মুসলিম এলাকায় একটা ছেলে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, একটি মেয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সারা রাত ধরে কোরআন পাঠ করা হচ্ছে, মাইক বাজছে, হয়নি? আমি হিন্দু এলাকার কথা বাদ দিলাম, মুসলিম এলাকার কথা বলছি, মিলাদ করছে, তার স্বরে মিলাদ, হয়নি? পরিবেশ নেই, ঝগড়া ঝাঁটি মারপিট, অস্বাস্থ্যকর পরিস্থিতি, চারিদিকে প্রবলেম। আজকে আমি পরিষ্কার করে বলি, লজ্জা লাগছে না যে কথা তুমি বললে? এখন 64 জনের মধ্যে মাত্র 5 জন, 7% হচ্ছে না? হ্যাঁ, উচ্চ মার্গতায় আমরা 7%। তাহলে মুসলমান ভাইদের বলি 35% লাভটা কি? দুধের গাড়ি লাভ, দুধের গাড়িতে হাল দেখতে পাচ্ছেন তো? আপনারা দেখতে পাচ্ছেন তো তফসিয়াতে কি হচ্ছে? সরকার যদি এবার ওই গণহারে অবৈধ বিল্ডিং গুলো ভাঙে, আমি টিভি চ্যানেল একটু আগে বলছিলাম যে বিল্ডিং গুলো অবৈধভাবে তৈরি হয়েছে, আর অবৈধভাবে কেনা বেচা হয়েছে, অবৈধভাবে জলের লাইন দিয়েছেন, অবৈধভাবে সিএসসি লাইন, ইলেকট্রিক লাইন দিয়েছে, এরপরে ভেঙে দিলে গরিব লোকদের তো পেটে লাথি পড়বে। তাহলে করলো কারা? যেমন তফসিল অঞ্চলে এই কাজটা করেছে জাভেদ আহমেদ খান মন্ত্রী, তার ছেলে ফরিয়াদ আহমেদ খান, এদেরকে কি অ্যারেস্ট করা হয়েছে? মুসলমান সমাজ কি এদের বিরুদ্ধে কোনো বিক্ষোভ করেছে? যাদের নেতৃত্বে এই অবৈধ নির্বিচারে অবৈধ বিল্ডিং আগুনে চলে যাওয়া, না, কখনো না। ওরা দেখে দিয়েছে তোমাকে আমাকে দেখে দিয়েছে সর্বত্র। তুমি উচ্চ মাধ্যমিক রেজাল্ট বলছো কেন? মাধ্যমিক রেজাল্ট তাই। মূল স্রোতে আসতে হবে, কম্পিটিশনে যেতে হবে, যোগ্যতার মূল্যায়ন করতে পারছে। উমাপদের ছেলে যদি পারে, শ্যামাপদে আমাদের রহিম মোল্লার ছেলে পারবে না কেন? রহিম মোল্লার ছেলেকে কি আল্লাহ কম জ্ঞান দিয়েছে? নিশ্চয়ই দেয়নি। প্রচুর প্রতিভাধর ছেলে মেয়ে আমরা সমাজে দেখতে পাই, তারা শুকিয়ে যায়। চারা গাছ যখন অঙ্কুরোদম হয়, যখন জেগে ওঠে, বেঁচে ওঠে, জল না পেয়ে আলো না পেয়ে যখন শুকিয়ে যায়, মুসলিম সমাজের প্রতিভারা আগামী প্রজন্ম শুকিয়ে যাচ্ছে। পেটে খিদে, কত বাচ্চা বাচ্চা মেয়ে, অসাধারণ বুদ্ধি তাদের, বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে, বাল্য বিবাহ হচ্ছে। আর কাজী মাসুম আক্তার মেয়েটি বলেছে 100-এরও বেশি বাল্য বিবাহ আটকাতে গিয়েছিলাম, মানে আটকেছিলাম। মেয়েটি বলেছে, নিশ্চয়ই জানেন মিনি পাকিস্তান, আমি আর্লি ম্যারেজ বন্ধ করতে গিয়েছিলাম 100-এর বেশি। আমাকে যখন হত্যা করা হচ্ছিল, মানে পুলিশের সামনে 1000 লোক ঘিরে ধরে, কি মৌলিক কাজ না? খেতে পেলাম কিনা, চাকরি হলো কিনা, মূর্ছতে গেলাম কিনা, সম্মান হলো কিনা, সব নয়, মাসুম আক্তারকে হত্যা করতে হবে। এটা বিরাট কাজ। কারণ নাচ গান কবিতা নাটক কেন স্কুল হবে? কেন জল পড়া পানি পড়া তেল পড়া তাবিজ বন্ধ করবে? বা পি পোড়াতে পি, জল পড়া পানি পড়া তেল পড়া তাবিজ। ওই তহসিলদিকে বলেছিল না একবার, যে কেউ যদি সাপে কামড়ায়, বা বিষধর সাপে যদি কাউকে কামড়ায়, তাহলে কি করবে? ডাক্তার কাছে নিয়ে যাবে না, হসপিটাল নিয়ে যাবে না, আমার কাছে আসবে, আমি মুখ থেকে থুতু বের করবো, কোন ওই ক্ষতস্থলে থুতু দিয়ে দেবো, ও অটোমেটিক বিষ নেমে যাবে। ওকে কি গ্রেপ্তার করা হয়েছিল? মাননীয় আমার কি গ্রেপ্তার করা হয়েছে? এখন ওই আচ্ছা কি হয়েছে, এখন কাসেম সিদ্দিকী যে ওনাকে চোর বলেছিল, কাসেম সিদ্দিকী চোর বলছে। এই তো মুসলমানদের সমাজের নেতা। আমি পরিষ্কার করে বলছি, আমাকে শুধু এইটুকুর জন্য চেষ্টা করেছিলাম মাত্র, আর্লি ম্যারেজ বন্ধ করেছিলাম, আর জাতীয়তাবাদী প্রধান শিক্ষক হিসাবে আমি দায়িত্বপূর্ণ দায়িত্ব পালন করা, এটা কোনো বাড়তি নয়, এরকম কর্তব্য ছিল, এটা ছিল না ফান্ডামেন্টাল ডিউটি। প্রার্থনা সবাই, জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র, জাতীয় গান চালু করেছিলাম, রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন উদযাপন করেছিলাম। এই সমস্ত পাপ, আমাকে হত্যা করার চেষ্টা হয়েছিল। 1000 লোক ঘিরে ধরে, স্কুল চলাকালীন সময় 12 জন পুলিশ অফিসারের সামনে, তাদের হাত থেকে চিন্তাই করে, তারা যখন রেস্কিউ করে বাড়িতে পৌঁছে দেবে, তারা বোঝানো ওদেরকে যে এটা করতে পারেন না। ওনার দ্বারা অনেক উন্নতি হয়েছে স্কুলের। উনি বলে, ও চম্মনি না, এই ইসলাম বিরোধী হিন্দুদের গান গাইয়েছে মাদ্রাসায় যায়, প্রার্থনা সবাই, সরকারি স্কুল কিন্তু। বিবেকানন্দ রবীন্দ্রনাথ নাকি হিন্দুদের নেতা, আমি নাকি জন্মদিন উদযাপন করে পাপ করেছি, আর্লি ম্যারেজ বন্ধ করে পাপ করেছি। একে হত্যা করতে হবে, মাথায় লোহার রড, পুলিশ হাত থেকে চিন্তাই করে। আমি যখন রডটা মারলো, তার দুষ্কৃতি, তার বিপদটাই মানছি। মুসলমান সমাজ চুপ ছিল কেন? এই তো প্রশ্ন। গোটা ভারতবর্ষ উত্তাল হয়েছে, গোটা পৃথিবী উত্তাল হয়েছে, মুসলমান সমাজ চুপ ছিল কেন? এটা তো অন্যায়। আমি পরিষ্কার বলছি, এখন বন্দে মাতরম এই শুভেন্দু অধিকারী সরকার প্রত্যেক স্কুলে খাওয়া বাধ্যতামূলক করছেন। আমার সুনির্দিষ্ট প্রশ্ন, মাদ্রাসায় নয় কেন, সরকারি মাদ্রাসায় বলছি,
সংবিধানে যাই থাক, সরকারি মাদ্রাসার ছাত্রছাত্রীরা তারা রাষ্ট্রবাদী হবে না কেন? তারা জাতীয় স্তোত্রকে সম্মান দেবে না কেন? তারা জাতীয় সঙ্গীতের পাশাপাশি জাতীয় গানকে, জাতীয় গান, জাতীয় স্তোত্রকে মর্যাদা দেবে না কেন? মাদ্রাসায় চালু করো। আমি কাজী মাসুদের দাবি করলাম, শুধু স্কুল বাধ্যতামূলক করলে চলবে না। আমি কোটা মুসলমান সমাজকে হাত জোর করে আপনারা সাবধান হয়ে যান। এখনো দেখুন না, পিছিয়ে যাচ্ছি আমরা। বন্দে মাতরম এই কথাকে গোটা দেশ মেনে নিয়েছে। এখানে ভারত মায়ের বন্দনা করা হয়েছে। এই স্তোত্র উচ্চারণ করে যেভাবে স্বাধীনতার যুগে মানুষ আত্মবলিদান করেছিল, পৃথিবীর ইতিহাসে কোন মন্ত্র বা স্তোত্রকে কেন্দ্র করে এভাবে কেউ আত্মবলিদান করেনি। ভারতের স্বাধীনতার মন্ত্র ছিল এই গানটি। এইটুকু শুধু ভাবুন না, বাকি তো হওয়ার দরকার নেই। আর ভাবুন কি করে মূল স্রোতে আপনারা আসবেন, মূল শিক্ষা কি করে আসবেন, মূল ধারায় কি করে আসবেন। মূল ধারা থেকে বেরিয়ে গেলে আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। ধর্ম শিক্ষা করুন না, কিন্তু পার্থিব শিক্ষা, আধুনিক শিক্ষা, জ্ঞান বিজ্ঞান শিক্ষা। আপনার ছেলে বিজ্ঞানী, আপনার ছেলে এমসে পড়বেন, আপনার ছেলে পাইলট হবে, আপনার ছেলে ডাক্তার হবে, আপনার ছেলে অধ্যাপক হবে, আপনার ইঞ্জিনিয়ার হবে। এই চিন্তাটা কেন নেই? আপনার ছেলে মূল হতে থাকবে, আপনার ছেলে দেশ চালাবে, আপনার ছেলে রাষ্ট্রনায়ক হবে, আপনার ছেলে এই পৃথিবীর নিয়তা হবে। এই চিন্তা কখনো হয়েছেন? শুধু নিজেরা দুর্বল, আমরা মুসলমান, আমাদের সবাই মেরে চলে গেল। যে আরে তোদের দুর্বল থাকতে কে বলেছে? ইসলাম কি দুর্বল থাকতে বলেছে? কোরআনের প্রথম শব্দ এগরা, পড়া ভুলে গেছি আমরা বিকৃতি পড়া করছি। তাই শফিকুল ভাই, আমি পরিষ্কার করে বলি, হায়ার সেকেন্ডারি রেজাল্টটা একটা বিচ্ছিন্ন উদাহরণ মাত্র। যেখানে যেখানে উন্নয়ন, সেখানে সেখানে মুসলিম নেই। যেখানে যেখানে অবনয়ন, সেখানে সেখানে মুসলমানদের কলরব, চিৎকার, চেঁচামেচি। তাই মমতা ব্যানার্জি 15 বছর ধরে একটা জাতিকে মুরগি করলো, পোকা বানালো। তুমি, আমি, আমরা চিৎকার করে গেছি। আমরা এবারে 20% মুসলিম ভোটকে অন্যদিকে সরাতে পেরেছি। দিন রাত চিৎকার করে গেছি 15 বছর ধরে। দিদি সরে গেছেন, কিন্তু ক্ষত চিহ্ন তৈরি করে গেছেন, ক্ষয় রোগ। মুসলমান সমাজের যারা ধর্মীয় সামাজিক নেতা, তাদের কর্তব্য আমাদের মতো লোকের সাথে কথা বলে এই মুসলিম সমাজের ক্ষয় রোগ দূর করুক। আমরা রক্ত দিয়েছি, গলায় রক্ত তুলেছি। সরকারকে সাহায্য করুক। এ সরকার আমাদের, এ সরকার মুসলমানদের মুক্তি সরকার হবে। কারণ মৌলবাদীদের এই সরকার কোন প্রশ্রয় দেবে না, এ আমাদের দৃঢ় বিশ্বাস। মুসলমান সমাজের গুন্ডাতন্ত্রকে কোনোভাবেই সরকার প্রশ্রয় দেবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। মধ্যবিত্ত, শিক্ষিত, রুচিশীল, রাষ্ট্রভক্ত, জাতীয়তাবাদী মুসলমানরা হবে এই সমাজের মুখ। এই আশায় আমরা আসুন বুক বেঁধে থাকি। ধন্যবাদ। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক কথাই বলে দিয়েছেন, ভালো থাকবেন। দর্শক শুনলেন কাজী মাসুম আক্তার পদ্মশ্রী, উনি ব্যাখ্যা দিলেন ওই একই বার্তা, মূল স্রোতে আসতে হবে, মূল স্রোতে আসতে হবে। আমাদের এই হয়ে গেল, সেই হয়ে গেল, কান্নাকাটি করে কিছু লাভ নেই। যোগ্যতা অর্জন করতে হবে, মূল স্রোতে আসতে হবে। না হলে এই দেখতে হবে ওই আমাদের লোকেরা ওই গুন্ডা, জেলবন্দি, ওই সরকারি হাসপাতালে অর্থনীতিতে পিছিয়ে পড়ে ওই সব থাকতে হবে। আর কখনোই এগোনো যাবে না। ধর্মশিক্ষা করুন না, কে মানা করেছে, কিন্তু মূল স্রোতে, মূল শিক্ষা না এলে একটা জাতি এগোবে কী করে? এটা আমারও বক্তব্য। আমি এটা নিয়ে অনেকবার বলেছি। দর্শক নিশ্চয়ই আপনারা শুনেছেন। আজকে আরও একবার চর্চা করলাম, যেহেতু রেজাল্ট সামনে এলো, এই পরিসংখ্যানকে সামনে রেখে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।